হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়েন, ছাড়েন বলছি। দেখেন ম্যাডাম, আমাদের উপর অর্ডার আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ চুপ করুন। ছাড়েন বলছি। আমার মুখটা বেঁধে ফেলে আমাকে নিয়ে আসছে একটা কাজী অফিসের সামনে। আমি একটা বেঞ্চের উপর বসে ভাবছি কথাগুলো। এমন সময় টেবিলে থাপ্পড় মারলো একটা ছেলে। যারা আমাকে তুলে এনেছে তারা চারপাশে দাঁড়িয়ে আছে, আর আমার সামনে যে ছেলেটা আছে দেখতে পুরো হিরোদের মতো। লম্বা 6 ফিট, 6 প্যাক বডি, একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলো স্টাইল করা, পুরো ক্রাশ। আমি তো ক্রাশ খেয়ে ফেলছি। মিতু কি ভাবছি সেইগুলো? আমাকে কেন তুলে আনছে এই ছেলে সেটা জানতে হবে। হঠাৎ তুড়ি বাজানোর শব্দে বাস্তবে ফিরে আসলাম। কি হলো? হাঁ করে তাকিয়ে আছে কেন? কি ভাবছো এত? আপনি আমাকে এখানে কেন তুলে আনছেন? বিয়ে করার জন্য। কি ফাইজলামি পাইছেন? আপনি বিয়ে করবেন, আমাকে তুলে আনছেন কেন? আর আপনি কে বলুন তো? আমি মাহিন চৌধুরী, বাকিটা বিয়ের পর জেনে নিও। এই নাও কাগজটা। এটা কিসের কাগজ? আমি কি করব? সাইন করো, এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? এইবার মাথা গরম হয়ে গেল, তাই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেললাম আর রাগে বললাম, ফাইজলামি পাইছেন? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না আমি আপনাকে চিনি না জানি। কেন আমি আপনাকে হঠাৎ বিয়ে করব? কেন আমাকে তুলে আনছেন আপনি? দেখো, ভালোই ভালোই বলছি, সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলেই হাতে একটা ফোন নিয়ে আমাকে একটা ভিডিও দেখালো, যেটাতে আব্বুকে দেখা যাচ্ছে। আব্বু অফিস থেকে বের হচ্ছে আর তার পেছনে একটা লোক যার হাতে রিভলভার। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আব্বু ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আম্মু মারা গেছে আরো 4 বছর আগে, তাই বললাম, প্লিজ আমার আব্বুর কিছু করবেন না। আপনি বলেন কোথায় সাইন করতে হবে। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর আমাদের বিয়ে হয়ে গেছে। আমি কান্না করছি, চেনা নাই জানা নাই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এগুলো? আম্মু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না। আর যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এগুলো? কেন হচ্ছে এমন? বিয়ে করব না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু তুমি কেন আমাকে নিয়ে গেলা না? কান্না করছি আর মনে মনে ভাবছি, কান্না শেষ হলে গাড়িতে চলো, যাওয়া যাক। কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। চুপচাপ যাবা নাকি আমি ফোন দিয়ে বলবো ওদের? আপনি খুব খারাপ লোক। কান্না করতে করতে বললাম। চুপচাপ গাড়িতে বসো, নাকি আমি কোলে করে তুলবো গাড়িতে? এই না না, আপনি প্লিজ এমন করবেন না। মনে মনে ভাবছি, মানুষ এতটা নীচ হতে পারে? আমি ভাবতে পারছি না কেন আমাকে জোর করে বিয়ে করলো। আর আমাকে কি করেছি এই লোকটা? কি হলো? কথা কানা যায় না? আমি কিছু না বলে গাড়িতে বসে পড়লাম। দেখি আমাকে কোথায় নিয়ে যায়। তারপর মাহিন নিজের ড্রাইভিং সিটে বসে পড়লো। মাহিন শান্ত গলায় বলল, সিট বেল্ট বাঁধো। নিশ্চুপ হয়ে বসে আছি, কথা বলতে ইচ্ছে করছে না, তাই শুনেও না শোনার ভান করলাম। আমি ভয় পেয়ে গেলাম, তাই সিট বেল্ট বাঁধতে চাইছি কিন্তু পারছি না। মাহিন দেখলো আমি পারছি না, তাই নিজেই আমাকে সিট বেল্ট বেঁধে দিল। আমি জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে আছি আর সকালের কথা ভাবছি মনে মনে। সকাল 5টা বাজে, উঠে নামাজ পড়ে বসে আছি। এমন সময় আব্বু আমার রুমে আসেন। আব্বু বলেন, মিতু আসবো? আব্বুর এমন কথায় আমি চমকে গেলাম, কারণ আব্বু আমার রুমে আসতো কখনো অনুমতি নিয়ে আসে না। আব্বু তুমি আমার রুমে আসতে অনুমতি নেওয়ার কি আছে? বসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো না। আসলে কথাটা তোকে কি করে বলি? দেখ মা, তুই তো বড় হয়েছিস, তোকে তো আর আমি আমার কাছে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, বিয়ে তো তোকে দিতেই হবে। তাই বলছিলাম কি মা, তোর সৎ মা কতদিন ধরে বলছে, আর ছেলেটাও অনেক ভালো। তুই তো আকাশকে চিনিস। আকাশ আমার সৎমার বোনের ছেলে, একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা ছেলে।
মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না। কিন্তু আব্বু, আমি কোনো কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার এটা আবদার, পারলে রাখিস। আর তোর কাউকে পছন্দ থাকলে সেটাও আমাকে বলতে পারিস, আমি তার সাথেই তোর বিয়ে দিব। আমার বলার আগে আব্বু আমাকে থামিয়ে দেয়। আমার জীবনে আমি অনেক ক্রাশ খাইছি, কিন্তু প্রেম করি নাই। আসলে এইগুলো কখনো ভেবে দেখি নাই। তবে আর যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবো না। আর ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না। এমন সময় মা ঘরে আসেন। নবাব জাদি ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো? আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো? এইবার তো বিয়ে করে বিদায় হ। তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়েতে রাজি। যা, বলেই চলে গেল। না, আর সহ্য করা যায় না। এই মহিলা আমাকে যা নয় তাই বলে চলে যায়। আমি কি করব? আর থাকবো না এই বাড়িতে। আব্বু এখন এই মহিলার কথা শুনে আমাকে আজ এইগুলা বলে গেল। আমি আর থাকবো না। আম্মু থাকলে আজ এমন হতো না। আপনাদের তো বলা হয় নাই আমি মৃত। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আব্বু ব্যবসায়ী, অনেক কষ্টে নিজে আজ প্রতিষ্ঠিত। আম্মু আর আব্বু পালায় বিয়ে করে। তখন আব্বুর তেমন টাকা ছিল না, তাই নানা মেনে নেয় নাই। পরে আব্বু আম্মু থাকতেন, আর নানা নানুদের সাথে আব্বু আম্মুকে যোগাযোগ রাখতে দেন নাই। তাই আমি আমার নানা নানু কাউকে চিনি না। চিনলে তাদের কাছে যেতে পারতাম। আমি যখন 10ম শ্রেণীতে উঠি তখন হঠাৎ করে আম্মু স্ট্রোক করে মারা যায়। আর আব্বু নানা কাজে দেশের বাইরে থাকেন, তাই ফুপিদের কথায় বিয়ে করেন এই মহিলাকে। আর আমি যখন বাসা থেকে বের হয়ে পার্কে এসে দাঁড়াই, তখনই আমাকে তুলে নিয়ে আসে। বাকিটা তো আপনারা জানেন। ওইদিকে মাহিন চৌধুরী, চৌধুরী অফ ইন্ডাস্ট্রির মালিক, ইয়াং বিজনেসম্যান, মা বাবার একমাত্র ছেলে। এক কথায় বলতে গেলে সকল মেয়েদের ক্রাশ। মাহিন চৌধুরী বলতে মেয়েরা পাগল। হঠাৎ গাড়ি থামায়। আমি ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। সামনে তাকিয়ে দেখি একটা বড় কবরস্থানের সামনে গাড়ি থামছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটাতে তো আমার আম্মুর কবর দিয়েছিল, কিন্তু উনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? জিজ্ঞাসা করার জন্য পাশে তাকিয়ে দেখি আমার পাশে নাই। কই গেল? দেখি আম্মুর কবরের দিকে যাচ্ছে, মাথায় টুপি পরা, শার্টটা ফ্লোর করা, মনে হয় অজু করে গেছে। আমিও তাড়াতাড়ি নেমে গেলাম গাড়ি থেকে, গিয়ে অজু করলাম মায়ের কবর জিয়ারত করার জন্য। আমি অজু করে এসে দেখি আন্টি, আমি জানি ওকে এভাবে বিয়ে করা ঠিক হয় নাই। তাছাড়া আমার কিছু করার ছিল না। আমি কি করতাম বলো? তোমার শেষ চিহ্ন তো ওই। আর ওকে যদি আমি আগলে না রাখতে পারি তো কি করব? তাই ওকে নিজের কাছে নিয়ে আসলাম। আমাদের জন্য দোয়া কইরো বলেই কান্না করতে শুরু করলাম। আম্মুর কবরের কাছে উনি কান্না করছেন, কিন্তু কেন? আর কে উনি? আমি আম্মুর কবর জিয়ারত করলাম আর কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ তাকিয়ে দেখি মিতু নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কোনো রকমে ওকে তুলে নিয়ে গাড়িতে বসালাম। পরে আমি গিয়ে হুজুরদের সাথে কথা বলে মিলাদ পড়ানো আর এতিমদেরকে খাওয়ানোর জন্য টাকা দিয়ে আসলাম। তারপর আমি গাড়িতে বসে মিতুর মাথাটা এক হাত দিয়ে নিজের কাঁধে রাখলাম আর অন্য হাত দিয়ে ড্রাইভ করলাম। গাড়ি এসে মাহিনের বাসার সামনে থামে। মাহিন মিতুকে কোলে নিয়ে আসে বাড়িতে। কলিং বেল বাজতেই একটা মেয়ে এসে দরজা খুলে। মাহিনের কোলে মেয়েকে দেখে বলে, ভাইজান, এটা কে? এটা তোর ভাবি, বলেই রুমে চলে গেলাম। আরে ভাইজান বিয়ে করছে, কিন্তু বাসার কেউ তো জানে না। দাদুকে বলবো একবার? না থাক, পরে ভাইজান বলবে আমার চালাকি করার দরকার নেই। মাহিন মিতুকে তার রুমে এনে শুইয়ে দিল, তারপর নিজে ফ্রেশ হয়ে নিচে আসে। পপি, কফি দে তো আমাকে। দি ভাইজান, দাঁড়ান, দিতাছি। দাদুকে একটা ফোন করে দেখি তো ওরা কি করতেছে। হ্যালো দাদু, কেমন আছো? এই তো দাদু ভাই, আছি কোনো রকম। তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি দাদু। আজ আমি অনেক খুশি। কিন্তু কেন দাদু ভাই, কি নিয়ে এত খুশি? দাদু, দাদি কোথায়? তোর দাদি তো বাইরে বসে আছে। কেন, কথা বলবি তুই? তুমি দাদিকে বলো আমি ফোন দিয়েছি। তুই অপেক্ষা কর,
আমি যাচ্ছি। বল, এইবার তোর দাদি আর আমি একসাথে আছি। দাদি, কেমন আছেন আপনি? ভালো আছি দাদু ভাই। শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। বলো কবে আসবে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি সারপ্রাইজ পাইবা। এখন বাকিটা তোমাদের হাতে। ভাইজান আপনার কফি। ওকে দাদু দাদি, এখন রাখি, ভালো থেকো। ফোন রেখে কফিটা খেতে খেতে বললাম, পপি, একটা প্লেটে খাবার বেড়ে আমার রুমে নিয়ে আয় তো। বলে চলে আসলাম। এসে দেখি মিতু এখনো ঘুমাচ্ছে, আর সারাদিন কান্না করায় এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে কান্না করে উঠছে। ওকে যে করেই হোক ভালো করে খাওয়াতে হবে। বাচ্চা মেয়েটা কি যে সুন্দর করে ঘুমিয়ে আছে। আন্টি আগে বলতো ওকে নাকি ঘুমের মধ্যে খাইয়ে দিলে ও খেয়ে ফেলে, তাই আমিও চেষ্টা করে দেখি পারি কিনা ওকে খাওয়াতে। তো ওই মিতু, উঠো, এই উঠো না। আব্বু আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে ওর 32টা দাঁত ফেলে দেই। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? উঠো বলছি। খাবার রেখে চলে গেল পপি। আমি হাত ধুয়ে এসে ওকে বসাতে চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না, আবার শুয়ে পড়ল। তাই ওর মাথাটা আমার বুকে রেখে এক হাত দিয়ে ধরে আর অন্য হাত দিয়ে খাওয়াতে লাগলাম। মুখে দিতেই খেয়ে ফেললো। কি লক্ষ্মী বাচ্চা মেয়েটা। এই পিচ্চিটাকে কি করে এতদিন এত কষ্ট দিয়েছে আঙ্কেল। ওকে খাওয়ানোর পর ওষুধ খাওয়ালাম, তারপর আবার শুইয়ে দিলাম। আহ, দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। হায়, আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন। এই মেয়ে এত ঘুমায় কেন? শুধু ঘুম আর ঘুম। আমিও গিয়ে খেয়ে নিলাম। পপি, তুই খাবার খেয়েছিস কি? না, খাবো একটু পর। ওকে, খেয়ে নিস। আর আমি এখন অফিসে যাচ্ছি, আমার একটা মিটিং আছে, তো তুই তোর ভাবিকে দেখে রাখিস ভালো করে। ওকে ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি দেখে রাখবো। খাবার শেষ করে রুমে গিয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেলাম। বিকেল 3টার দিকে একটা মিটিং আছে, এখন ঘড়িতে 2:30 বাজে। আজকে এই মিটিংটা করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট মিটিং, তাই আমি অফিস যাচ্ছি। পপিকে বলে চলে আসলাম। বিকাল 4:40-এ আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আমি একটা অচেনা রুমে আছি, কিন্তু এটা কার রুম? আমি কই আছি? আমি তো আম্মুর কবরের কাছে ছিলাম, এখন এইখানে আসলাম কি করে? এটা কার রুম? রুমটার দিকে তাকিয়ে দেখি আমার কিছু পিক টানানো, সোফার উপর একটা বড় ডল, চারপাশে পেন্টিং। ওয়াও, এত সুন্দর করে সবকিছু গোছানো। খাট থেকে নেমে দেখি ট্রি টেবিলের উপর একটা কাগজ। খাট থেকে নেমে কাগজটার কাছে গেলাম, গিয়ে দেখি একটা চিরকুট। খুলে দেখি লেখা আছে, আমি অফিসে যাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিবা, কিছু লাগলে পপিকে বলবা। ভালো থাকো, নিজের খেয়াল রাখবা, আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবা না। দেখে তো রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি কোথায় ফেসে গেলাম? আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে আসছি, যেন আমাকে খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দিব। কেন বাসা থেকে বের হয়েছিলাম আল্লাহ জানে, কোন শয়তানে ধরছিল কি জানি। কি আর করা, আমি তো এই বদলোকটার বউ, তার কথা তো মানতে হবে, না হলে যদি আব্বুর কোনো ক্ষতি করে। মানুষ এতটা খারাপ হয় কি করে? ওইদিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায়, যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এইদিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো, আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায়? উনি কি করে জানলো এটা আম্মুর কবর? আমাকে কি করে চিনে? উফ, মাথা ব্যথা করছে, কিছু মাথায় ঢুকছে না। দূর, এইসব ভেবে লাভ নাই, আমাকে অপেক্ষা করতে হবে শেষটা কি হয় দেখার জন্য। যা ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি একটা মেয়ে আমার সমান হবে, সোফায় বসে টিভি দেখে। আমাকে দেখে দাঁড়িয়ে যায়, বলে, ভাবি আপনার কি লাগবে বলেন, আমি দিতেছি। তুমি কে? আমি গ্রাম থেকে এসেছি, ভাইজানের খেয়াল রাখতে দাদা পাঠাইছে। ওকে, বুঝলাম। এই মেয়েকে গ্রাম থেকে আনছে কাজ করাতে। আচ্ছা, এই বাসায় আর কেউ থাকে না? না ভাবি, ভাইজানরা কেউ দেশে থাকে না, তারা আসে আবার চলে যায়। এই তো কিছুদিন আগে ভাইজান দেশে আসছে। ওকে, ঠিক আছে। আমি যে তোমাকে এগুলো জিজ্ঞেস করছি ওনাকে বইলো না, ঠিক আছে? কিন্তু ভাবি, আপনি কি জানেন ভাইয়া সম্পর্কে? আসলে মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তেমন কিছু না, আমাকে চা দাও তো। ওকে ভাবি, আপনি বসেন,
ভাবি আপনার চা। ওকে বসো। ও একটু দূরে বসছিল, তাই আমি ওকে বললাম আমার পাশে বসো। আর তোমার জন্য চা আনলে না যে? আসলে ভাবি আমি চা খাই না। ওকে, অন্য কিছু এনে খাও। না, পরে খাবো, আমার পড়া আছে। তুমি কিসে পড়ো? ক্লাস 10-এ। ও আচ্ছা, ওকে যাও পড়ো। আপনার কিছু লাগলে আমাকে বলেন, এনে দিব। না, আমার কিছু লাগবে না, লাগলে তোমাকে ডাক দিব। তুমি যাও, তোমার পরীক্ষার সামনে পড়ো। চা খেয়ে কাপটা টেবিলের উপরে রেখে ওইখান থেকে আপেল নিয়ে উপরে চলে আসলাম। রাতে বাড়িতে এসে দেখি মিতু ঘুমিয়ে আছে। একটা মানুষ কি করে এত ঘুমাতে পারে? ফ্রেশ হয়ে নিচে গেলাম। পপি, পপি, এই পপি। জি ভাইয়া। কিরে, কি করিস? ভাইয়া পড়তেছিলাম, কিছু লাগবে? না, তুই যা, পর গিয়া। না ভাইয়া, আমার পড়া শেষ, আপনি বলেন কি লাগবে। আর ভাবি কিন্তু খাবার খাই নাই, শুধু চা খেয়ে চলে গেছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে নিয়ে আসছি। আহা, ম্যাডাম এমনভাবে ঘুমাচ্ছেন যেন ওঠার কোনো নামই নাই। ওর ঘুমন্ত মুখটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকে ভাবছি, এত মায়াবী মুখে কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওকে দেখলে কেউ বলবে না সকালে ওকে কেউ তুলে এনে বিয়ে করেছে। এমন সময় পপি ডাকে, ভাইয়া আসেন, সব রেডি আছে। ওকে আস্তে আস্তে ডাক দিলাম, কিন্তু কাজ হলো না, আবার ঘুমিয়ে গেছে। তাই কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। তারপর আমি বেসিংয়ের ট্যাপ ছেড়ে দিয়ে ওর মুখে পানি দিলাম, আর পানি দেওয়ার সাথে সাথেই ও লাফ দিয়ে উঠল। এই আমাকে পানি দিলেন কেন? তাহলে কি করব ম্যাডাম? পড়ে পড়ে সারা দিন ঘুমাও কেন? এত ঘুম কই পাও শুনি? দেখেন, আপনি কিন্তু একটু বেশি করছেন। একটু না, অনেক বেশি করছেন। তাই চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছি আমি। আপনাকে কি আমি বলেছি না খেয়ে বসে থাকতে? যত সব ঢং। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব। চুপচাপ আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা, না হলে। আমি খাবো না, দেখে আপনি কি করেন। শুনেই মাথা গরম হয়ে গেল, তাই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। এটা দিলাম তুমি বেশি বকবক করো তাই, আর একটা কথা যেন না শুনি। আম্মু ছাড়া আমাকে কেউ কোনোদিন মারে নাই, শয়তান বচ্চারটায় মারলো। কি হলো, আরেকটা থাপ্পড় দিতে হবে নাকি? তাড়াতাড়ি আসো। আমি চুপচাপ চলে আসলাম, কারণ থাপ্পড় মারকে আমি অনেক ভয় পাই। আসলে ছোটবেলা থেকে আব্বু আম্মা আমাকে অনেক আদর করে মানুষ করেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলল, নিচে আসো। আমি চুপচাপ তার পেছনে পেছনে নিচে গেলাম। পপি আমাদের খাবার বেড়ে দিল। পপি, তুইও বস। তোকে আমি বসতে বলছি, বস না, বস। আমি বললাম, পপি তুমি বসো আমাদের সাথে। সাথে সাথে ও আমাদের সাথে বসে খাবার খেলো। ঝামেলায় পড়লাম, আমি তো ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারি না, এখন কি করব? তাই শুধু ডাল নিতে গেলে মাহিন আমার প্লেটে মাছ তুলে দেয়। লে হালুয়া! আমি ওকে বললাম আমি মাছ খাবো না। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলা? আমি এখন কি করব? চুপচাপ বসে আছি। কি হলো, খাও। আমি অসহায় ভাবে তাকিয়ে আছি। আমি বুঝতে পারলাম বউ আমার কাঁটা বেছে খেতে পারে না, তাই আমি নিজেই কাঁটা বেছে দিলাম। নাও, এবার খাও। তারপর খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। ভাবছি ঘুমাবো কই, উনি যদি স্বামীর অধিকার ফলাতে আসে। আল্লাহ, ভেবেই ভয় পেলাম। এই যে খাটে উঠে ঘুমাও, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি স্বামীর অধিকার ফলাতে আসবো না। তুমি ঘুমাও এখানে, আমি পাশের রুমে ঘুমাবো। কিছু লাগলে আমাকে বলবা। গুড নাইট বলেই ল্যাপটপ নিয়ে চলে আসলাম। এতটা খারাপ না, কিন্তু আমি কি করব? ওদের সাথে যোগাযোগ করব কি করে? না আছে ফোন, না জানি কি করে বের হব এখান থেকে। আফরিনকে তো ফোন দিতে হবে, কিন্তু আফরিনকে কি করে ফোন দিব? উফ, মাথা ব্যথা করছে, কি করব? সামনে এক্সাম, বইগুলো তো বাসায়। কেন যে রাগ করে বের হলাম বাসা থেকে? এইসব ভেবে আর কি হবে? এখন শুধু ভাবতে হবে কি করে এখান থেকে বের হওয়া যায়। আচ্ছা, ওনার কাছ থেকে কি ওনার ফোনটা চাইবো? আর আমি তো আফরিনকে বলছিলাম আজ আমি বাসা থেকে চলে আসব, ও তো টেনশন করব। একবার গিয়ে বলে দেখি কি হয়। অনেক ভেবে ওনার রুমের সামনে এসে উকি দিলাম। ভিতরে আসো কি না দিয়ে। আমি পুরো ভ্যাবা চাকা খেয়ে গেলাম। জানলো কি করে? উনি তো ল্যাপটপ নিয়ে কাজ করছে তাইলে। বসো। না মানে বসবো না। কি হলো, কিছু বলবে? না মানে আপনার ফোনটা একটু দিবেন। ফোন দিয়ে কি করবে তুমি? গেমস খেলবো।
আমি ওর দিকে রাগী লোক দিয়ে বললাম, সত্যিটা বলো, কি করবে ফোন দিয়ে? আসলে আমি বাসা থেকে চলে আসার সময় আমার ফ্রেন্ডকে বলেছিলাম ওদের বাসায় যাব, কিন্তু আমি তো আর যাই নাই। ও আমার জন্য চিন্তা করছে। বাসা থেকে তো আমি ফোন রেখে আসছি। ওকে নাও, তবে আমার সামনে কথা বলতে হবে। ঠিক আছে বলে ফোন নিয়ে ওকে কল দিলাম। হ্যালো মিতু, কই তুই? ঠিক আছিস তো তুই? আমি তোর জন্য কত টেনশনে আছি তুই কি জানিস? তোর ফোন অফ, কোথায় আছিস তুই? থেমে যা মেরি মা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেন? প্রথম থেকে ওকে সব বললাম। উনি কি তোর পাশে? সামনে বসে আছে। ওকে, ফোনটা ওনার কাছে দে। ওকে, ধরেন। মাহিনের দিকে এগিয়ে দিই। ও আপনাদের তো বলা হয় নাই, আফরিন আমার বেস্ট। আমরা ক্লাস 6 থেকে একসাথে আছি। মাহিন রুম থেকে বের হয়ে গেল ফোন নিয়ে। মাহিন আফরিনের সাথে কি বলছে জানি না, রুমে এসে বলল, যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ভার্সিটিতে যেতে হবে। ওকে। আমি চলে আসলাম। আচ্ছা, উনি কি করে জানলো আমার কাল ক্লাস আছে? মনে হয় আফরিন বলছে। এত ভেবে লাভ নাই, গিয়ে ঘুমাই। গুড নাইট বলেই চলে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। সকালে এটা আমার অভ্যাস। ছোটবেলা থেকেই আম্মু আমাকে নামাজ পড়তে ওঠাতো, আর নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম। এটার জন্য ডাইনি রাক্ষসী মহিলার কাছে আমাকে কথা শুনতে হতো। সকালে ফজরের নামাজ পড়ে এসে দেখি মিতু ঘুমাচ্ছে, তাই আর ওকে ডাকলাম না, ঘুমিয়ে নিক, না হলে আবার ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়বে। যে মেয়ে, আল্লাহ, শুধু ঘুম আর ঘুম। আমার মনে হয় যদি ঘুমের জন্য কোনো প্রতিযোগিতা করা হয় তাহলে ওই ফার্স্ট হতো। আমি রুমে এসে ফাইল নিয়ে কাজ করতে বসলাম। ও খাটে ঘুমাচ্ছে। আমি আর কি কাজ করব? ওকে ঘুমন্ত অবস্থায় দেখেই আমার অবস্থা 12টা বেজে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা 28 বাজে। ওকে উঠাতে হবে, না হলে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। মিতু, ওই মিতু, উঠো, এই উঠো না। আব্বু আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে ওর 32টা দাঁত ফেলে দেই। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? উঠো বলছি। আমি লাফ দিয়ে উঠে গেলাম। আল্লাহ গো, সরি, ঘুমের ঘরে বল। এই ছাগল, আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম, তাই একটু কোলাকুলি করে নিলাম। আর কোনোদিন যদি দেখি আমাকে এভাবে জড়িয়ে ধরছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোনোদিন মেয়ে দেখিস না? লুচ্চা কোথাকার, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে হবে? ওকে যাও, এখন ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসলাম। আমি ভার্সিটিতে কি ড্রেস পরে যাব? আমার তো কোনো ড্রেস নাই। বলে আমি ওর হাত ধরে আলমারির কাছে এনে আলমারি খুলে বললাম, এইখানে যে ড্রেসগুলো আছে এইগুলো থেকে তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ওকে, রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে আমি তোমাকে তোমার ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে যাব। ওকে। আমি একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে গেলাম। ড্রেস পাল্টিয়ে এসে দেখি উনিও রেডি হয়ে গেছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমি ঘুরে তাকিয়ে দেখি মিতু একটা ব্লু কালারের 3 পিস পরে বের হয়েছে। চুলগুলো থেকে পানি পড়ছে। এত সুন্দর লাগছে ওকে, আমি তো চোখই ফেরাতে পারছি না। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ওর কথায় ভাবনা থেকে বর্তমানে ফিরে আসলাম। না মানে, তুমি রেডি হয়ে নিচে আসো। এটা কি হলো? তোর যা ইচ্ছা তাই। আমি তাড়াতাড়ি রেডি হই। রেডি হয়ে নিচে নামলাম। এসে দেখি উনি পেপার পড়ছে আর পপি টেবিল গোছাচ্ছে। তারপর আমরা 3 জন নাস্তা করে নিলাম। তারপর আমি আর মাহিন বের হলাম। আমার ভার্সিটিতে এসে আমাকে গাড়ি থেকে নামো। চলে আসছি। ওকে, বাই। বাই বলে কই যাও? আমিও তোমার সাথে আসতেছি ভার্সিটিতে। এইভাবে চোখ বড় বড় করে কি দেখছো? না মানে, আপনি কই যাবেন? প্রিন্সিপালের সাথে কথা বলবো, চলো। ওকে, আসেন তাহলে। আপনার ফোনটা দিবেন, একটু আফরিন আসছে নাকি দেখবো। চলো, ফোন দিতে হবে না। মন খারাপ করে মনে মনে ভাবলাম আমার ফোনটা নিয়ে আসলেই ভালো হতো। তারপর আমি আর মাহিন ভার্সিটিতে ঢুকলাম। দেখি আফরিন দাঁড়িয়ে আছে। ওকে দেখেই জড়িয়ে ধরলাম। কেমন আছিস? আফরিন বলল, ভালো আছি, তুই? ভালো। ভাই আসছে সাথে? প্রিন্সিপালের সাথে কথা বলতে গেছে মনে হয়। ও চল। কোথায়? ক্লাসে। চল। আমরা ক্লাসে যাব। এমন সময় দেখি উনি আমাদের দিকে আসছে। এমন সময় আফরিন বলল, কিন্তু ওই তো মাহিন ভাই আসছে। তুই ওনাকে চিনলি কি করে? আমি তো তোকে বলি নাই। আরে না মানে, কাল তুই ওনার ফোন দিছিলি না,
তখন আমি ওনার নাম্বার সেভ করে রাখছি, আর ওনার ইমো নাম্বার ছিল, তখন ওনার পিক দেখছি। ও সেটা তো বলবি। উনি আমাদের সামনে চলে আসেন। আফরিন, উনি মাহিন, এটা আমার ফ্রেন্ড আফরিন। হ্যালো আফরিন, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি, আপনি? এই তো ভালো। আচ্ছা, তোমরা ক্লাসে যাও, আমার একটা কাজ আছে। বলেই মাহিন চলে গেছে। তবে মাহিনকে দেখা যাচ্ছে। এমন সময় একটা ছেলে এসে মৃতকে হঠাৎ জড়িয়ে ধরছে। মাহিন পেছনে তাকিয়ে এটা দেখছে আর রাগে ফুলছে। মৃত ঘাড় ব্যাকা করে মাহিনের দিকে তাকিয়ে আসে। মাহিন রেগে ফুলে যাচ্ছে। আমি ভাবছি কখন জানি আমার 12টা বাজায়, আল্লাহ বাঁচাও, এই ছাগলটা কই থেকে আসলো। মাহিন আফরিনের দিকে তাকিয়ে চলে গেল কিছু না বলে। যাক বাবা, বাঁচলাম, উনি কিছু না বলে চলে গেছে। এই ছাগল, আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম, তাই একটু কোলাকুলি করে নিলাম। আর কোনোদিন যদি দেখি আমাকে এভাবে জড়িয়ে ধরছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোনোদিন মেয়ে দেখিস নাই? লুচ্চা কোথাকার, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে হবে? সরি, বুঝতে পারি না জানু, আর হবে না। জানো বললি কেন? আমি তোর কোন জন্মের জানো লাগি? হ্যাঁ বাবু, তুই এগিয়ে আছিস কেন? এই কতবার বলবো বাবু জানো সোনা ময়না, আমাকে বলবি না? আসলে তুই চুপ করে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। আমি কি বলবো বল, এই পাগলটার সাথে কথা বলে লাভ নাই, এখন বকা দিবে। আবার আসবে। ঠিক আছে আফরিন, তোদের ছাড়া আমার চলে না, মিতুকে ছাড়া ভাবতেই পারি না। এই আস্তে আস্তে কি বললি? জোরে বল, আমি শুনতে চাই। তোকে কিছু বলি নাই। মিনিমা চুপ কর, আর এখন বল ক্লাস হচ্ছে। ওকে, কিন্তু আমি ক্লাসে গেলাম। ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি দাঁড়িয়ে আছে মাহিন গাড়ি নিয়ে। মাহিনের সাথে গাড়িতে উঠে চলে আসলাম বাসায়। গাড়িতে আমার সাথে একটা কথাও বলে নাই। কি হলো আবার? ও হ্যাঁ, অনন্তের জন্য সব হয়েছে। আমাকে বাসায় নামিয়ে উনি চলে গেলেন। আমাকে বাই বলার সুযোগও দিল না। মনে হয় আমার উপর রেগে আছে। তাতে আমার কি? বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে পড়তে বসবো, মনে পড়লো আমার বইগুলা তো আফরিনের বাসায়, কিছু আর কিছু আম্মুর বাসায়। বাসার কথা মনে হতেই আব্বুর কথা খুব মনে পড়লো। আসলে ওই মহিলার জন্য আমি আব্বুকে ছেড়ে চলে আসলাম। আব্বু, আই মিস ইউ। কি করব আমি? বই ছাড়া কি পড়বো? কিছুদিন পরে পরীক্ষা, আব্বুর বাসায়ও যেতে পারবো না। এমন সময় পিছনে তাকিয়ে দেখি উনি রুমে আসছে, হাতে কি জানি ব্যাগের মধ্যে। এই নাও তোমার বই, আফরিনের বাসায় যেগুলো আসছিল, আর বাকিগুলো লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর তোমার বাসায় যেতে হবে না, পড়তে বসো এখন, বলে ওয়াশরুমে চলে গেলাম। আমি বইগুলো নিয়ে টেবিলে গুছিয়ে রাখলাম। তারপর ওনার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিতু খাবার নিয়ে বসে আছে। খেয়ে নিন, নিচে যেতে হবে না। কি ব্যাপার বলো তো, হঠাৎ বউ বউ ভাব? দেখেন, বেশি হচ্ছে কিন্তু। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি এইটুকু করতে পারি না? বউ বউ ভাবের কিছু নাই। তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। তাড়াতাড়ি কাল ভার্সিটিতে যেতে হবে। মাহিন তার রুমে ঘুমিয়ে আছে। সকালে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। মাহিন আমাকে দিয়ে চলে গেছে। একটা ক্লাস ছিল, করে বসে আছি। আবুর কথা খুব মনে পড়ছে, তাই ভাবলাম একবার অফিসের সামনে গিয়ে দেখে আসি। যে ভাবা সেই কাজ। গেটের সামনে আসতেই দেখি সামনে অনন্ত দাঁড়িয়ে আছে। ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। ও আমার হাত ধরে টান দিয়ে ওর দিকে ঘুরালো। কি হলো, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? হাত ছেড়ে কথা বলছি। ওকে, হাত ছেড়ে দিলাম। এবার বলো কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। যাবি? এমনি কথা বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? বললেই তো হয়, কোথায় যাও? আব্বুর অফিসে যাচ্ছি। এইবার পথ ছেড়ে দে। চলো, আমি দিয়ে আসছি তোকে। কেন রে? আমি কি যেতে পারি না? না আব্বুর অফিস আমি চিনি না? তোমার কি হয়েছে বলবা তো? সকাল থেকে আমার সাথে এমন বিহেভ করছো কেন? কান্না কান্না মুখটা দেখে মায়া লেগে গেছে। আসলেই তো, ওর কি দোষ? আমি ওর সাথে কেন এমন বিহেভ করছি? ওকে চলো, তবে আমার সাথে ভিতরে যেতে পারবা না, আর আমাকে দিয়ে চলে আসবি। ওকে। তারপর দুজন মিলে গাড়িতে উঠে বসলাম। আব্বুর অফিসের সামনে এসে অনন্ত আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আমি চুপি চুপি আব্বুর কেবিনের সামনে গেলাম, ওড়না দিয়ে মুখ ঢেকে। আব্বু কেবিনে মন খারাপ করে বসে আছে, দেখেই চলে আসলাম। আব্বুর মন খারাপ দেখে আমার কান্না পাচ্ছে, তাই তাড়াতাড়ি বাহিরে চলে আসলাম। এসে রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। আমার যখন মন খারাপ থাকে
এখানেই বসে থাকি। এখানে তেমন কেউ আসে না। চুপ করে বসে আছি আর ভাবছি আব্বু মনে হয় আমার জন্য মন খারাপ করে আছে, না জানি কত কষ্ট পাচ্ছে। ভেবেই কান্না পাচ্ছে। কি করব আমি, কিচ্ছু বুঝছি না। কান্না করতে করতে মনে হলো খুব ঘুম পাচ্ছে, তাই দুই পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। মাহিন ভার্সিটিতে মিতুকে না পেয়ে আফরিনকে জিজ্ঞেস করে জানতে পারে ও কখন বের হয়েছে। মাহিন বাসায় এসে দেখে মিতু বাসায় নাই, তাই আবার আফরিনকে কল দেয়। আফরিন বলে ও মনে হয় নদীর পাড়ে থাকবে, তাই মাহিন ওইখানে চলে আসে। এসে দেখে সত্যি ও এখানে মাথা নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কোনো সারা শব্দ নাই। আস্তে করে ধাক্কা দিলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নাই। তাই আমি ওকে কোলে তুলে নিলাম, দেখি ঘুমিয়ে আছে। আল্লাহ, দড়ি ফেলাও, আমি ওকে উপরে পাঠাবো। এই মেয়ে এখানে এসে ঘুমিয়ে গেছে, আমি একে নিয়ে কই যাব? গাড়িতে তুলে বাসায় নিয়ে আসলাম, এসে রুম নিয়ে শুয়ে দিলাম। আজ আর অফিসে যাব না, এইটা ঘুম থেকে না উঠলে তো আর খাওয়াই যাবে না। তাই ল্যাপটপ নিয়ে কাজ করলাম সোফায় বসে। 1 ঘন্টা পর মহারানীর ঘুম ভাঙলো। ওকে খুব সুন্দর লাগছে, ঘুম ঘুম মুখটা এত সুন্দর হয় কারো কি জানি হয়তো। ঘুম থেকে উঠে দেখি আমি রুমে শুয়ে আছি, উনি আমার সামনে বসে আছে, কিন্তু আমি এখানে আসলাম কেমনে? তো ভাবতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খেতে হবে, খুব ক্ষুধা লাগছে, যাও। যাচ্ছি। কি ব্যাপার, উনি আমার জন্য না খেয়ে বসে আছে? বেলা 4টা বাজে, আর আমাকে পেলো কি করে? পরে জিজ্ঞেস করে নেব। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যাই। তারপর আমরা দুজনে খাবার খেলাম। খাবার শেষে আমরা রুমে আসলাম। রুমে এসেই উনি বললেন, আর কোনোদিন যদি আমাকে না বলে কোথাও যাও তাহলে হাত পা ভেঙে ফেলবো। আমাকে না বলে তুমি নদীর পাড়ে গেছিলে কেন? আর গেছিলেই যখন, তো আবার ওইখানে কেন ঘুমিয়ে গেছিলা? আচ্ছা বলো তো, তুমি কোন জগতের মানুষ? মানুষের এত ঘুম কি করে থাকে? তুমি সত্যি মানুষ নাকি কোনো এলিয়েন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলো না কেন? আসলে আমার মন খারাপ থাকলে ওইখানে যাই। ওকে, কেন মন খারাপ তোমার? আসলে আমি আজ আব্বুর অফিসে গিয়েছিলাম, আব্বুকে খুব মিস করছিলাম, তাই গিয়ে দেখি আব্বু বসে আছে মন খারাপ করে। আমি জানি আব্বু আমার জন্য মন খারাপ করে আছে। ওকে টেনে আমার বুকে নিয়ে আসলাম, বললাম তুমি কান্না করো না, আমি তোমাকে তোমার আব্বুর কাছে নিয়ে যাব। কিছুদিন ধৈর্য ধরো, আমি প্রমিস করছি। সত্যি তো? আমি চোখ মুছে মুছে বললাম ওকে। আচ্ছা তুমি চলো তো আমার সাথে, তোমার বইগুলো কিনতে হবে। আমার না ভালো লাগছে না যেতে, আমি নাম লিখে দেই, আপনি নিয়ে আসেন। ওকে, নাম লিখে দাও। আমি ভাবছি উনি কে আর আমাকে কি করে চিনে। আমার তো মনে হয় না আমি তাকে কোথাও দেখছি। তাহলে আচ্ছা, উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসছি? কিছু মাথায় ঢুকছে না। আমাকে বিয়ে করে ওনার কি লাভ? উনি কি চায় আমার থেকে? আচ্ছা ভালো কথা, আমি তো ভার্সিটি থেকে আসার সময় আফরিনকে বলে আসি নাই। ও মনে হয় চিন্তা করতেছে, ওকে ফোন দেওয়া দরকার। ফোনটা যে কেন বাসায় রেখে আসলাম, কালকে একটা ফোন কিনতে হবে। কি ভাবছো? কিছু না, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন। কই তাড়াতাড়ি আসলাম, দেখো 45 মিনিট হয়েছে, আর তুমি এখানে বসে আছো। না মানে কি বল, মানে করতে হবে না, নাও তোমার বই নিয়ে আসছি। সবগুলা? এবার পড়তে বসো। ওকে ধন্যবাদ। বলতে হবে না, এটা আমার দায়িত্ব। ওকে, তুমি পড়ো, আমি ফ্রেশ হয়ে নেই। বলেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি বই নিয়ে টেবিলে বসে পড়লাম, কারণ কিছুদিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা। এই বইগুলা সামনে নিলেই আমার ঘুম চলে আসে। কি যে করি। এই যে ঘুম পাগলি বউ, আমার দুধটা খেয়ে নাও। ইয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও। তারপর খেয়ে আবার পড়তে বসলাম। 10টা বাজে পড়া থেকে উঠে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে মাহিনের ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি করো, ভার্সিটিতে যেতে হবে না। কয়টা বাজে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি তো বলছি আমার আম্মু নাই, আম্মু মারা গেছে, আর উনি তখন কান্না করে উঠছে। তুমি কি জানো উনি তোমার কি হয়? তোমার নানু নানা, তোমার আম্মু আমার ফুপি ছিলেন। আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না। আমি কি বলবো? রেডি হয়ে নিচে এসে নাস্তা করে চলে আসলাম। উনি আমাকে ভার্সিটিতে নামিয়ে অফিসে চলে গেছে। ক্লাস করলাম। আজ আফরিন আসে নাই, ও নাকি অসুস্থ, তাই আসে নাই।
আমার সাথে তো একটা রাম ছাগল আছে, সারাক্ষণ ম্যাঁ ম্যাঁ করে। আমি ফোন কিনতে যাব কি করে? ভাল লাগে না। রাম ছাগলটাকে নিয়ে গেলে কেমন হয়? ঠিক, এটাকেই নিয়ে যেতে হবে। অনন্ত, বলো বেবি। ইচ্ছা করছে লাঠি দিতে। আমার সাথে যাবি একটু মার্কেটে? তোমার সাথে তো আমি চাঁদেও যেতে পারি, মার্কেট তো ছোট ব্যাপার। আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও, না হলে এটার মুখটা বন্ধ করে দাও। তারপর আমরা দুজনেই মার্কেটে গেলাম ফোন কিনতে। ফোন পছন্দ করছি, ও যেটা বলে আমি বলি ওইটা ভাল লাগে না। এমন করে অনেক সময় চলে যাচ্ছে। আমি একটা দেখলাম, নর্মাল একটা ফোন নিব। এমন সময় কে জানি পিছন থেকে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এটা ভালো না, আইফোন দেখা। এই আমার যেটা ভালো লাগে ওইটা নিব। আপনি কে? আর কিছু বলতে পারলাম না, কারণ সামনের মানুষটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সামনে মাহিন দাঁড়িয়ে আছে, মনে হয় অনেক রেগে আছে। আমি কি বলবো এখন? চুপচাপ ওনার কথায় ফোনটা রেখে দিলাম। একটা ফোন নিয়ে আমার সামনে ধরে ফেললেন। দেখো তো এই ফোনটা পছন্দ হয় নাকি? আমি আর অনন্ত তাকিয়ে তাকিয়ে দেখছি। ওকে, এই ফোনটার প্রাইস কত? 1,55,490 টাকা। কার্ড দিলে হবে? জি স্যার, দিন। কি হচ্ছে রে মিতু, এটাকে? তোর মুখটা বন্ধ রাখতো। কিন্তু উনি তোকে ফোন কিনে দিতেছে কেন? এই তুই চুপ করতো, রাম ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ না করে। কিন্তু কি হলো? আস্তে আস্তে কি কথা বলছো? জোরে বলো, আমিও শুনি। আপনি কে বলুন তো? আর মিতুকে কেন আপনি ফোন কিনে দিলেন? এই তোরে না আমি চুপ থাকতে বললাম? ওকে, বলছি আমি কে। চলো আমার সাথে। বলেই মিতুর হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, আর সাথে অনন্তকেও। বসেন এখানে। এইবার বলো তোমার কি প্রশ্ন আছে? আপনি কে হন মিতুর? আমি ওর হাজবেন্ড। কি ফাজলামি করছেন আপনি? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞেস করো। অনন্ত, উনি ঠিক বলেছেন, উনি আমার স্বামী। হোয়াট? আর কিছু শুনতে চাও? না বলেই মন খারাপ করে চলে গেল। কি হলো? ও কেন চলে গেল? আমি জানি কেন। অন্ত তোমাকে লাইক করে, তাই হয়তো এটা শুনে চলে গেছে। ও ভালোই হয়েছে, আলগা ন্যাকা কোথাকার। তোমার আমার উপর রাগ হচ্ছে না? রাগ কেন হবে? আমিও চাইছি ন্যাকাটা চলে যাক। ও, কি খাবা বলো? আপনার যেটা ইচ্ছা ওইটা অর্ডার করেন। ওকে ওয়েটার, 2টা স্যান্ডউইচ আর 2টা বার্গার আর 2টা লাচ্ছি। তারপর আমি মিতুকে বললাম, তোমার ফোন লাগবে? এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে এসেছিলে? আসলে আমার ফোন লাগবে। আমি ওকে আনতে চাই নাই, ভাবছিলাম আফরিনকে নিয়ে কিনে নিব, কিন্তু আজও আসে নাই, তাই অনন্তের সাথে আসছে। ওকে আজ প্রথমবার, তাই কিছু বললাম না। তবে নেক্সট থেকে আমাকে বলবা কিছু লাগলে, ওকে? আর ওর সাথে বেশি কথা বলবা না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে। গুড গার্ল। তারপর খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পপি সব গুছাচ্ছে, মনে হয় কেউ আসবে না তাই। আমি জিজ্ঞেস করবো এমন সময় মাহিন বলল, এটা সারপ্রাইজ, দেখো কে আসবে, এখন বলা যাবে না। ওকে, কিন্তু আপনি কি করে জানলেন আমি এটা জিজ্ঞেস করব? এমনি, তুমি বাচ্চা মেয়ে বুঝবে না, উপরে যাও। ওকে। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। মাহিন কই জানি গেছে, বলে যায় নাই। বিকেলে হইচই শুনে ঘুম ভাঙলো। নিচে গিয়ে দেখি সোফায় 2 জন বসে আছে। দেখে মনে হচ্ছে মাহিনের দাদা দাদি, আর মাহিনের পাশে বসে আছে একটা মেয়ে আর একটা ছেলে। ওরাই চিল্লাচ্ছে। আমাকে দেখে মাহিন আমার সামনে এসে বলেন, মিতু, এটা আমার দাদা আর এটা আমার দাদি। আমি ওনাদের সালাম করতে গেলে ওনারা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমি কিছু বুঝতে পারলাম না। আমি কি দেখতে এত খারাপ নাকি যে কান্না করতে হবে? কি হচ্ছে বুঝলাম না, পুরো আজীব লাগছে। তাই মাহিনের দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো, তাই বলে উঠলো, আদি, তুমি এইভাবে কান্না করলে আমার বউ তো ভয় পেয়ে যাবে, ভাববে তোমরা তাকে পছন্দ করো নাই তাই কান্না করছো। তারা, তুই এখানে মজা নিস। দিদি ভাই আমার তোকে অনেক পছন্দ হয়েছে, আর এটা তো সুখের কান্না। তুই বস, তোর নানা ভাইয়ের কাছে আমি আসছি। নানা ভাই মানে? আরে মিতু দাদি দাদা ভাই বলতে গিয়ে ভুল করে নানা ভাই বলে ফেলছে, বোঝো না কেন? ও, মনে মনে ভাবছি দাদু কি বললো, সুখের কান্না মানে ওনাদের আমাকে পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর দাদি আসলেন। তারপর আমার কাছে এসে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিয়ে বললেন, এটা আমার নাত বউয়ের জন্য। আমি এখন কি বলবো বুঝতে পারছি না,
কান্না করতে করতে, জানো আম্মু বলতেন আমার নানা নানু থাকলে নাকি আমাকে খুব আদর করতো, কিন্তু ওনাদের তো আমি কখনো দেখি নাই। মাহিনের দাদি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। তুমি কান্না করো কেন? আর করবো না। বাহ বাহ, তাহলে থামলো তোমাদের কান্না। আমি তো ভেবেছিলাম 2টা আর বালতি এনে ধরবো। ওরে তোর, উফ দাদি, লাগছে তো, ছাড়ো। তুই একটু আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। ওকে জানো, চলো। তারপর আমি আর দাদি রুমে চলে আসলাম। মিতু উপরে আমাদের রুমে চলে গেছে, দাদাও রুমে আসছে। বলো দাদি। মাহিন দাদু ভাই, আমি আজ সত্যি অনেক খুশি। এখন আমি মারা গিয়েও শান্তি পাবো। দাদি চুপ করো, তুমি মারা গেলে তোমার নাতিনকে দেখবে কে? তারপর বিকেলে আড্ডা দিলাম দাদা দাদির সাথে, আমি আর মিতু। আজ মিতুকে আমি এত খুশি দেখলাম, এতদিন তো শুধু মন মারা হয়ে থাকতো, আজ কত হ্যাপি। দাদা দাদি তো ওকে পেয়ে অনেক খুশি। আমার একটা ফোন আসলো, এখন অফিসে যেতে হবে। তাই আমি মিতুকে বললাম, মিতু শোনো, আমাকে একটু অফিসে যেতে হবে, তুমি দাদা দাদির খেয়াল রাখো। ওকে, আপনি চিন্তা করবেন না, আমি দেখবো। ওকে দাদা দাদি, বাই। তাড়াতাড়ি আসবি কিন্তু দাদু ভাই। ওকে দাদি। হঠাৎ দাদি আমাকে জিজ্ঞেস করলেন আমার ফ্যামিলিতে কে কে আছে। আমি, আব্বু আর সৎমা। কিছুটা অবাক হয়ে, সৎমা মানে? কাপা কাপা গলায় বলল, তোমার আম্মু কই? আমার আম্মু নাই, মারা গেছে হঠাৎ স্ট্রোক করে। না বলেই দাদি ঘুরে গেছে। দাদি কি হলো? কথা বলো। দাদা, দাদি তো কথা বলো না কেন? তুমি মাহিনকে কল দাও। ওনার নাম্বার তো আমার কাছে নাই, কি করি? দাদা দাদির কাছেও চাওয়া যাবে না, পপিও বাসায় নাই। তারপর আফরিনকে কল দিয়ে ওনার নাম্বার নিলাম, ওনাকে ফোন দিলাম। 3বার রিং হয়ে কেটে গেল। আবার দিলাম, রিসিভ করে বলল, কে বলছেন? আর এতবার ফোন দিতেছেন কেন? শালা খচ্চর, কথা তো বলতে দে না। তার আগেই ধমকাচ্ছে। মনে মনে বললাম, কি হলো, কথা বলেন না কেন? আমি মিতু, এখন তাড়াতাড়ি বাসায় চলে আসেন প্লিজ। এখন দাদির কি জানি হয়েছে, কথা বলছে না। ওকে, আমি আসতেছি। মাহিন কল কেটে কেবিন থেকে বের হয়ে দিল দৌড়। গাড়িতে বসে ডাক্তারকে কল করে বাসায় আসতে বললেন। উনি বাসায় চলে আসলেন। এর মধ্যে দাদি কোনো কথাই বলে নাই, শুধু তাকিয়ে চোখের পানি ফেলছে। মাহিন রুমে ঢুকতে দাদি কি হয়েছে? মাহিন বলে কান্না করে দিল। দাদি কান্না থামাও, কি হয়েছে বলো আমাকে। মাহিন, তুই জানতি তোর ফুপি বেঁচে নাই, তাহলে তুই আমার থেকে কেন লুকালি? কে বলছে এগুলো তোমাকে? ফুপি তো। প্লিজ দাদু ভাই, আর মিথ্যা বলিস না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, তাই চুপ করে দাঁড়িয়ে দেখছি। তুমি বলো, কে বলছে? আমার দিকে তাকিয়ে বললেন মিত। আমি তো আকাশ থেকে পড়লাম। আমি কখন বললাম? আমি তো বলছি আমার আম্মু নাই, আম্মু মারা গেছে। আর উনি তখন কান্না করে উঠছে। তুমি কি জানো উনি তোমার কি হয়? তোমার নানু নানা। তোমার আম্মু আমার ফুপি ছিলেন। আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না। আমি কি বলবো? চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এমন সময় নানু আমাকে তার কাছে ডাকলেন। আমি যেতেই জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমিও খুব কান্না করছি। আজ আম্মু বেঁচে থাকলে কত খুশি হতো। রুমে এসে আমি আবার কান্না করছি। আম্মুকে অনেক মনে পড়ছে। মিতু আসবো? আমি চোখ মুছে বললাম, হ্যাঁ আসেন। কান্না করছিলে কেন? এটা বলতেই আর আমার চোখ দিয়ে বেশি পানি পড়ত। আমি মিতুকে জড়িয়ে ধরে বললাম, আপনাকে কথা জিজ্ঞেস করে আপনাকে, বলো। আপনি আগে থেকে আমাকে চিনতেন তাই না? আমি তোমাকে আগে থেকে চিনি এবং জানতাম। তাহলে আমাকে কেন কিছু বললেন না? তুমি কখনো জিজ্ঞেস করছিলে আমাকে? না। তাহলে আমি কেন বলবো তোমাকে? তবে আজ আমার অনেক খুশি লাগছে। নানা নানুকে তো খুঁজে পেলাম। আমার জীবনে আমি আম্মুকে প্রতিদিন কান্না করতে দেখতাম নানা নানুর জন্য। আজ আম্মু থাকলে অনেক খুশি হতেন। আম্মু, তুমি কেন আমাকে রেখে চলে গেলা? তুমি থাকলে আজ সব থেকে বেশি খুশি হতে। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা উনি আমাকে কেন বিয়ে করলেন? শুধুই কি নানা নানুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কিছুর জন্য? এসব ভাবতে হবে না আমার। এখন আব্বুকে ফোন দিই। আব্বুকে ফোন দিলাম। হ্যালো, কে? হ্যালো, কি হলো? কে আপনি? কথা বলেন না কেন? ফোনটা কেটে দিলাম। আব্বুকে খুব মনে পড়ছে। আব্বু আমাকে অনেক আদর করে আর অনেক ভালোবাসে। বারান্দায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার আম্মুকে কেড়ে নিলে? আব্বু ও কাছে নাই, কেন করছেন আমার সাথে এমন? আম্মু, তুমি দেখছো আজ নানা নানুর সাথে কথা হয়েছে। নানা নানু আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু তুমি নেই এটা তো নানু জানতো না। দেখো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে।
কেন চলে গেলা? হে আল্লাহ, কেন আম্মুকে নিয়ে গেলা তুমি? আমি কাজ করছিলাম রুমে বসে, অনেকক্ষণ হয়ে যাওয়ায় নিজের বারান্দায় গেলাম। গিয়ে দেখি মিতু আকাশের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখে পানি দেখে আমার ভিতরটা কেঁপে উঠল। জানি ও কেন কান্না করছে, তাই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। হঠাৎ মনে হলো আমি উপরে উঠে গেছি। তাকে দেখি মাহিন আমাকে রুমের ভেতর নিয়ে আসে। কি হলো, আমাকে এইভাবে নিয়ে আসলেন কেন? চুপ করে বসে থাকো, আমি আসছি বলে চলে আসলাম। কিছুক্ষণ পর নানু আর মাহিন রুমে আসলেন। মাহিন হাতে করে খাবার নিয়ে আসলেন। তারপর নানুকে বসতে বললেন। দাদি, আজ তুমি আমাকে আর তোমার নাতিনকে খাওয়াই দিবে। নানু একটা মলিন হাসি দিয়ে আমাদের খাওয়াতে শুরু করলেন। আমিও নানুকে খাওয়াই দিলাম। পরে নানু চলে গেলেন। আমি বিছানায় বসে আছি। মাহিন বললেন, কি হলো, ঘুমাও। আপনি কোথায় ঘুমাবেন? এই রুম তো নানুরা। এই রুমে ঘুমালে কি তোমার কোনো প্রবলেম হবে? না মানে, যদি হয় তারপর আমার কিছু করার নাই, আমাকে এই রুমে থাকতে হবে। না হলে দাদা দাদি কষ্ট পাবে যদি জানে আমার আর তোমার মধ্যে কিছু নেই। ওকে, তবে আপনি সোফায় ঘুমাবেন। ওকে, ঘুমাও তুমি। গুড নাইট। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে ওয়াও, আমি ক্রাশ খাইছি। কার উপর? সামনে তাকা। আমি সামনে তাকিয়ে দেখি মাহিন দাঁড়ায় আছে। ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, কোটটা হাতে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সব মিলে পুরো হিরোদের স্টাইলে দাঁড়িয়ে আছে। রে মিতু, কোথায় হারিয়ে গেলি তুই? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা আম্মুর কবরের কাছে গেলাম, সাথে নানা নানু। নানা তেমন একটা কান্না না করলেও বুঝতে পারছি অনেক কষ্ট পাচ্ছে। আসলে পুরুষ মানুষ এমনই হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারে না। আজ আমি কান্না করি নাই। নানুর কান্না দেখে আমার কান্না বন্ধ হয়ে গেছে। একটা মায়ের কাছে তার সন্তান না থাকার কষ্টটা শুধু একজন ভাই বলতে পারবে। নিজের মেয়ের মৃত্যু হবে এটা উনি কখনো ভাবে নাই। আসলে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। তারপর আমরা চলে আসলাম। সবার মন খারাপ, তাই সবাই চুপ করে আছে। আমি বললাম নদীর পাড়ে নিয়ে যেতে, কারণ নদীর পাড়ে গেলে আমার মন ভালো হয়ে যায়। নানা নানুর মন ভালো করতে হবে। নদীর পাড়ে ঠান্ডা বাতাস, নির্জন পরিবেশে বসে আছি আমরা সবাই। কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে, তাই সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আরো কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বিকেল থেকে একটা কথা মাথায় ঘুরছে, উনি আমাকে কেমনে চিনলেন? বিকেলে নানুর সাথে আড্ডা দিয়ে রাতে পড়তে বসলাম। নানু আমাকে আপেল খাওয়ায় দিচ্ছে। নানু ঠিক আম্মুর মতো আমাকে খাওয়ায় দেয়। আগে আমি যখন পড়তাম আম্মু আমার পাশে বসে আমাকে খাইয়ে দিত। পড়তে বসলে আমার পাশে কেউ না থাকলে আমি ঘুমিয়ে যাই। আম্মু মারা যাওয়ার পর আব্বু বসে থাকতো। এইগুলো নিয়েও অনেক কথা বলতেন ওই মুহূর্তে। আমি পড়তেছি, নানু পাশে বসে আছে। পপি ডিনার তৈরি করছে। নানা ভাই রুমে শুয়ে আছে। মাহিন অফিসে। কিছুক্ষণ পর মাহিন আসে, এসে দেখে আমি পড়তেছি, তাই কিছু না বলে নানু আর আমার জন্য 2 কাপ কফি এনে দিল। আমি বললাম, আপনি খাবেন না? যদি কেউ তারটা থেকে ভাগ দেয়। নানু হাসছে। আমি কি করব বুঝতে পারছি না। অনেক ভেবে থাক দিয়ে দেই, কি হবে, উনি তো আমার হাজবেন্ড। আমি ওনার দিকে বাড়িয়ে দিলাম। না, আগে তুমি খাও, পরে আমি খাবো। কি আর করার, নানু সামনে কিছু করার নাই। আমি খেয়ে ওনাকে দিলাম। নানু আমাদের বললেন, তোরা সারা জীবন খুশি থাকিস এইভাবে। তারপর সবাই ডিনার করে রাতে ঘুমিয়ে যায়। রাতে ঘুম ভেঙে যায়, দেখি ওনার সোফায় ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে, শীতে কাঁপছে। তাই একটা চাদর নিয়ে ওনার গায়ে দিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে চাদর। তবে আমার যতটুকু মনে আছে আমি চাদর ছাড়া ঘুমিয়ে গেছি। তবে কি মিতু আমাকে চাদর দিয়ে গেছে? মনে হয়। থাক, আমার জন্য একটু মায়া তো আছে, এটাই অনেক। তবে একদিন তুমি আমাকে খুব ভালোবাসবে, সেই দিন বেশি দেরি নাই। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হব। এমন সময় মাহিন বললেন, তুমি কি একা যেতে পারবে? পারবো। ওকে, তাহলে যাও, ড্রাইভার তোমায় নিয়ে যাবে। আসার সময় আমাকে ফোন দিও, আমি নিয়ে আসবো। ওকে ওকে, বাই নানা নানু ভাই। চলে আসলাম। এসে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই কেমন আছিস? অনেক ভালো। মাহিন আমার কাজিন হয়। কিভাবে? ও আমার মামাতো ভাই, আর আমার নানা নানুও আছেন। আমি আজ অনেক হ্যাপি, অনেক, তোকে বলে বোঝাতে পারবো না। আমিও এটা চাইতাম, তুই সুখে থাক সারা জীবন। আমি পেরেছি।
মনে মনে কথাগুলো ভাবছি, এমন সময় মিতু বলে, কি রে, তুই কথা বলছিস না কেন? তুই খুশি হোস নাই? আমি অনেক খুশি হয়েছি, চল আমাকে ট্রিট দিবি আজ। ওকে চল। আরে আমিও আছি, আমাকে রেখে তোরা কই যাস? শান্তা, তুই গ্রাম থেকে কবে আসলি? আজ আসলাম। ও তাহলে চল, ভালোই হলো তুই চলে আসলি। তা চল, ক্যান্টিনে এসে দেখি আকাশ ক্যান্টিনে বসে আছে ওর বন্ধুদের সাথে। ও আপনাদের তো বলা হয় নাই, আকাশ হলো ভার্সিটির টপার, সব মেয়ের ক্রাশ। আমারও ক্রাশ ছিল। মিতু, তোর ক্রাশ তোর দিকে তাকিয়ে আছে। উফ, শান্তা, কি হচ্ছে? রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছি। কে, থাম তোরা, খাবার খেয়ে নে। তারপর আমরা আড্ডা দিয়ে ক্লাস করে চলে আসি। এসে মাহিনকে ফোন দিই 1 ঘন্টা আগে। তারপর লাস্ট ক্লাস করে বাহিরে আসলাম আমরা। হঠাৎ শান্তা বলল, ওয়াও, আমি ক্রাশ খাইছি। কার উপর? সামনে তাকা। আমি সামনে তাকিয়ে দেখি মাহিন দাঁড়ায় আছে, ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, কোটটা হাতে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সব মিলে পুরো হিরোদের স্টাইলে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখি সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। দেখে মেজাজটা গরম হয়ে গেল। কে বলছে এখানে এত ঢং করে আসতে? কিরে মিতু, কোথায় হারিয়ে গেলি তুই? কিছু না, বল। তো এটার দিকে তাকিস না, এটা আমার ক্রাশ, তোদের দুলা ভাই। থাপ্পড় দিব, আমাকে দেখছিস? রেগে বললাম। আরে তোরা থাম, কি শুরু করলি বলতো? আর শান্তা, না জেনে শুনে কিসের এত ক্রাশ তোর? দোস্ত, এটাই শেষ, ক্রাশ আর কাউকে লাগবে না। এমন সময় মাহিন হাত নাড়িয়ে হাই বলছে। দোস্ত দেখ, আমাকে হাই বলছে। এটা তোকে না, মিতুকে বলছে। আফরিন, তুই সবসময় মিতু পক্ষে কথা বলিস কেন? এটা আমাকে বলছে। অনেক রেগে বললাম, হ, তোকেই বলছে, তুই তোর বিয়ে করা বউ। মানে এমন রেগে যাচ্ছিস কেন? মনে হয় এটা তোর হাজবেন্ড। দেখলাম মিতু অনেকক্ষণ ধরে ওর ফ্রেন্ডদের সাথে কিছু নিয়ে তর্ক করছে, তাই আমি সামনে এগিয়ে গেলাম। মিতু ফুল। আফরিন, ওকে কিছু বল তুই, না হলে কিন্তু আমি ভুলে যাব ও আমার ফ্রেন্ড। ওকে আমি দেখছি। শান্তা শুন, শুক্র ক্রাশ এই দিকে আসছে। মাহিন সামনে এসে বলে, কি হলো মিতু, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি হয়েছে, মুখ ফুলিয়ে রাখছো কেন? আফরিন কি? শান্তা হা করে তাকিয়ে আছে। আসলে ভাইয়া তেমন কিছু না। ওকে চলো মিতু, তোমার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। আপনাকে বলছে বসে থাকতে? মানে আমার বউ আমি নিয়ে যাব, আর তার জন্য সারা জীবন বসে থাকতে হলে থাকবো, প্রবলেম নাই। আমার চোখ মেরে বললাম, ঠিক বলছি তো আফরিন? জি ভাইয়া, একদম ঠিক। তারপর বলো, ওকে তো চিনলাম না, কে উনি? ও হ্যাঁ, ও আমার ফ্রেন্ড শান্তা, আর শান্তা আমার হাজবেন্ড মাহিন চৌধুরী, তোর দুলা ভাই। হ্যালো শান্তা, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। ওকে বাই, আমাদের যেতে হবে। মিতু চলো। আপনি যান, বাইক ঘোরান, আমি আসছি। ওকে। কি রে শাকচুন্নি, বলছিলাম না ওর দিকে তাকাইস না? কি জানি বলছিলি? ও হ্যাঁ, এটা আমার হাজবেন্ড নাকি? এটা আমার হাজবেন্ড, এইটার দিকে তাকাইস না। আসি, তুই তো ভালো করে জানিস আমি নিজের জিনিস কারোর সাথে শেয়ার করি না, আর এটা তো আমার হাজবেন্ড বলে চলে আসলাম। শান্তা হা করে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে পারে নাই মিতু রেগে যাবে, আর এটা যে মিতুর হাজবেন্ড, জানলে এভাবে কখনো বলতো না। আফরিন, বল, মিতুর বিয়ে হয়েছে কবে? কিছুদিন আগে তুই তোর গ্রামের বাড়িতে ছিলি, আমাকে দাওয়াত দিল না, আমাকেও দেয় নাই। মানে ওরা পালিয়ে বিয়ে করেছে। কি কস? মিতু প্রেম করতো? আমি জানতাম না। আরে ব্যাপারটা এমন না, কাহিনী অন্যরকম, পরে বলবো, এখন চল। না তুই এখন বল, আর আগে বল, আজ তুই কিসের ট্রিট নিবি তোর থেকে? জানি না, তো ট্রিট দিতে তাই নিছি। আল্লাহ, দড়ি পালাও। তাহলে শোন, প্রথম থেকে ওকে বললাম। কি কস? আমি যে একাটা কইলাম, ক্রাশ আমার বিয়ে করে ফেললো। চল যাওয়া যাক। চল। আমি এসে মাহিনের সাথে কোনো কথা না বলে বাইকের পিছনে বসে পড়লাম। ধরে বসো। কিছু না বলে ধরে বসলাম ওনাকে।
উনি নদীর পাড়ে কেন আসলেন বুঝলাম না। নামো। বলে বাইক থেকে নেমে গেলাম। এবার বলো কি হয়েছে? কি হবে শুনি? এত ঢং করে ভার্সিটিতে যাওয়ার কি আছে? মানে? বুঝো না কি বলি? মেয়েরা কিভাবে তাকিয়েছিল, লুচু মেয়েগুলো মনে হয় চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। মিতু, তুমি কি জেলাস ফিল করছো? দেখেন, আমি এত কিছু বুঝি না। আমার জিনিস আমি অন্য কাউকে কোনোদিন দিই না, আর কারোর সাথে ভাগ করি। আমার যেটা সেটা শুধু আমার থাকবে, কেউ তার দিকে তাকাতে পারবে না। ওকে, তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। আবার জিজ্ঞেস করে কি হয়েছে? তুই এত ঢং করে ভার্সিটিতে গিয়ে দাঁড়িয়েছিলি কেন সেটা বল। ওই শান্তা পেতনিটা বলো তুই নাকি আমার দুলা ভাই। কেন রে, তুই এত ঢং করে গেলি? আমি তো তুই শব্দ শুনে পুরো ভেবাচাকা খেয়ে গেছি। মিতু রিল্যাক্স, আমি শুধু তোমার, অন্য কারো না। আমি তো তোমার হাজবেন্ড, তাই না? যে যাই বলে তাতে মন কান না দিয়ে আমার কথা শোনো। মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করব? আমি তো আর তাদের দিকে তাকিয়ে থাকি না।